ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট 2026-এর প্রস্তুতির আজকের ক্লাসে আমরা পোস্ট কলোনিয়ালিজমের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। থিওরি এবং ক্রিটিসিজমের ওপরে এটা 28 নাম্বার ক্লাস এবং পোস্ট কলোনিয়ালিজমের আজকে এটা পার্ট 2। আশা করছি পার্ট 1টা পোস্ট কলোনিয়ালিজমের সবাই দেখেছো, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি, সবাই আগে পার্ট 1টা দেখে নেবে। পার্ট 2টা তাহলে বুঝতে সবারই সুবিধে হবে। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের জন্য সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পাশাপাশি নেট এবং সেটের প্রিপারেশনের উদ্দেশ্যে আমাদের পেইড মেম্বারশিপ কোর্স রয়েছে। তোমরা চাইলে মান্থলি স্বল্প মূল্যে এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটি সেকশন কভার করে ফুল সিলেবাস বেসড ক্লাসেস তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে প্রশ্ন উত্তর, পিওয়াইকিউ সিরিজ এবং ওয়ান লাইনারের ক্লাসও তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি, তোমরা চাইলে আমাদের এই স্পেশাল পেইড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, আপকামিং যে কোনো এক্সাম সম্পর্কে জানতে হলে বা যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। এই দুটোর লিঙ্কই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা পোস্ট কলোনিয়ালিজমের মেজর থিঙ্কার্স এবং তাদের কন্ট্রিবিউশনস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করব ফ্রান্জ ফ্যাননকে নিয়ে। দেখো, পোস্ট কলোনিয়ালিজমের অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন এই ফ্রান্জ ফ্যানন। তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন, একজন দার্শনিক ছিলেন এবং তিনি এই কলোনিয়াল রুলের ফলে মানুষের মনের ওপরে যে গভীর ক্ষত তৈরি হয় সেটা নিয়ে তিনি অনেক কাজ করেছেন। তার যে প্রধান ধারণাগুলো বা কি আইডিয়াসগুলো, সেগুলো কি কি ছিল? কলোনিয়ালিজম ডিস্ট্রয়স নেটিভ কালচার। উপনিবেশবাদ দেশীয় সংস্কৃতি ধ্বংস করে। অবশ্যই করে, কারণ ফ্যাননের মতে আমরা কি দেখেছি যে কোনো দেশ দখল করার পরে শাসকরা শুধু সেখানকার সেই সম্পত্তি বা সম্পদগুলোই তো লুটে নিচ্ছে তা নয়, বরং তারা একদমই পরিকল্পনা মাফিক সেই দেশের সেই পুরনো ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। ইতিহাস তার প্রমাণ আমরা ইতিহাসে তো দেখেছি, বরাবর এটাই হয়েছে। তো তারা প্রমাণ করার চেষ্টা করছে, মানে ওই আক্রমণাত্মক বা উপনিবেশিক বা ওই শাসক শ্রেণী এটা প্রমাণ করার চেষ্টা করে যে দেশীয় সংস্কৃতি অসভ্য, নিম্নমানের, যাতে পরাধীন মানুষরা নিজেদের সংস্কৃতির ওপরে বিশ্বাস হারিয়ে ফেলে তাদের সবকিছুটাকে গ্রহণ করতে পারে, তাই না? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা যেটা তিনি দিয়েছেন। আর কি? ক্রিয়েটস ইনফেরিয়রিটি কমপ্লেক্স। ইনফেরিয়রিটি, হীনমন্যতায় ভোগা, হীনমন্যতা তৈরি করে। দেখো, দীর্ঘদিন ধরে শাসক শ্রেণী শাসিত শ্রেণীকে টর্চার করছে, মানে দীর্ঘদিনের এই শাসনে পরাধীন মানুষের মনে হীনমন্যতা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে। তারা ভাবতে শুরু করছে যে জন্মগতভাবেই বোধহয় তারা ওই শাসক শ্রেণীর থেকে দুর্বল বা খারাপ, কিন্তু জন্মগতভাবে সবাই মানুষ হিসেবে জন্ম হয়েছে। দেখো তাহলে কি পরিমাণ তারা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে সেটা আমরা বুঝতে পারছি। মানসিক দাসত্বই তাহলে এই যে ঔপনিবেশবাদ এর সবচেয়ে বড় অস্ত্র। তারা তাদেরকে এমন করে রেখেছে যে তারা নিজেরা ভাবতেই বাধ্য হচ্ছে আমরা খারাপ, ওরা ভালো, তাই না? বোঝা গেছে। তাহলে গুরুত্বপূর্ণ যে ধারণাগুলো ফ্রান্জ ফ্যানন দিয়েছিল সেগুলোর মধ্যে এই দুটো উল্লেখযোগ্য। আর কি? তার গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ক আমরা এখানে দেখব। যেমন প্রথমেই আসছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, যেটা এসেছিল 1967-এ। সাইকোলজিক্যাল ইফেক্টস অফ রেসিজম, বর্ণবাদের মনস্তাত্ত্বিক প্রভাব। এই বইতে তিনি বলেছেন যে কিভাবে একজন কালো মানুষ সাদা চামড়ার মানুষের মতো হওয়ার চেষ্টা করে। কিভাবে হবে? জেনারেলি তো হতে পারবে না সাদা মুখোশ পরে, কারণ সমাজ তাকে শিখিয়েছে যে সাদা হওয়ার মানেই হচ্ছে শ্রেষ্ঠ। সাদা মানুষরা বা সাদা চামড়ার মানুষরা শ্রেষ্ঠত্বের প্রতীক, সে নয়। তাই বর্ণবাদের কারণে মানুষের মনের যে মানসিক ভারসাম্যহীনতা বা ট্রমা তৈরি হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং সেই নিয়ে একটা গভীর বিশ্লেষণ করা হয়েছে এই ওয়ার্ক। আর আমরা দেখতে পাচ্ছি কি দ্য রেস্ট অব দ্য আর্থ, যেটা এসেছিল 1963। অ্যান্টি কলোনিয়াল রিভলিউশন মার্কসিস্ট পার্সপেক্টিভ। দেখো, এই বইটাকে দ্য রেস্ট অব দ্য আর্থকে কিন্তু পোস্ট কলোনিয়ালিজমের ম্যানিফেস্টো বলা হয়। এখানে ফ্যানন কি দেখিয়েছেন যে কিভাবে সশস্ত্র বিপ্লব বা আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক সেই শক্তিগুলোকে কিন্তু উপড়ে ফেলা সম্ভব, তাদের থেকে স্বাধীনতা পাওয়া সম্ভব। আর এই যে মার্কসিস্ট পার্সপেক্টিভ, ফ্যানন
এখানে মার্ক্সবাদের ছায়ায় সমাজকে দেখেছেন। তিনি মনে করতেন যে বিপ্লবের মূল শক্তি হবে গ্রামের সাধারণ কৃষক, সর্বহারা শ্রেণী, যারা বিদেশি সেই শাসনের ফলে সবচেয়ে বেশি শোষিত হয়েছে। তারাই হবে এই যে আন্দোলন বা বিপ্লব এর মূল শক্তি। বোঝা গেছে? তাহলে ফ্যাননের মতে মূল বিষয়সমূহ কি পোস্ট কলোনিয়ালিজমের? ন্যাশনালিজম ইকুয়াল টু নেসেসারি বাট লিমিটেড। স্বাধীনতা অর্জনের জন্য জাতীয়তাবাদ বা নিজের জাতির প্রতি ভালোবাসা অত্যন্ত জরুরি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কেবল এই আবেগ দিয়ে তো আর দেশ চলবে না। মানুষ যদি অর্থনৈতিক এবং সামাজিকভাবে মুক্ত না হয় তবে জাতীয়তাবাদ শেষ পর্যন্ত তো ব্যর্থ হয়ে যাবে। তাহলে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবেও মুক্তি ঘটাতে হবে, তাই না? আর কি? কলোনিয়ালিজম ডিসরাপ্টস কালচার। উপনিবেশবাদ কি করে? সংস্কৃতিকে ধ্বংস করে, কারণ বিদেশি শাসকরা এসে কোনো জাতির দীর্ঘদিনের সেই ঐতিহ্য, শিল্পকলা এবং ভাষাকে ধ্বংস করে দিচ্ছে। এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে যেখানে সেই সমস্ত দেশের সংস্কৃতি পিছিয়ে পড়ছে, নিম্নমানের তাদেরকে মনে করা হচ্ছে। আর কি? কলোনাইজড ফোর্সড টু অ্যাকসেপ্ট ইনফেরিয়রিটি, মানে শাসকরা বারবার এটাই প্রচার করে যে পরাধীন দেশের মানুষরা অসভ্য, তারা সভ্য, তাই তারা তাদেরকে শাসন করার যোগ্য, যাতে করে তাদেরকে সভ্য করতে পারে। কিন্তু তবুও অনেক সময় তারা হয় না। দীর্ঘ সময় ধরে এই কথাগুলো শুনতে শুনতে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। তারা নিজেদেরকে সত্যি নিচু, সত্যি অসভ্য, বর্বর, তাদের থেকে নিম্নমানের মনে করতে শুরু করে। তাহলে ফ্যাননের মূল কথা কি? না, স্বাধীনতার লড়াই কেবল রাজনৈতিক নয়, মনের ভেতরে জমে থাকা সেই হীনমন্যতার বিরুদ্ধেও এটা একটা লড়াই। ঠিক আছে? তিনি এটাই কিন্তু মূলত বোঝাতে চেয়েছেন। এই প্রভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। দ্বিতীয়ত যে স্কলারের নাম পাবো আমরা এই ক্ষেত্রে, তিনি হচ্ছেন এডওয়ার্ড সেইড। এডওয়ার্ড সেইডের কি কনসেপ্ট আমরা পাবো? সেই ওরিয়েন্টালিজম, গুরুত্বপূর্ণ ধারণা, বিখ্যাত ধারণা। ওরিয়েন্টালিজম তার একটা গুরুত্বপূর্ণ কাজও 1978-এ যেটা এসেছিল। ওরিয়েন্টালিজম বলতে একটা দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে ওয়েস্ট এবং ইস্ট সমাজ এবং সংস্কৃতিকে ব্যাখ্যা করা হচ্ছে। দেখো, ইউরোপীয় দেশগুলো তাদের সাহিত্য এবং গবেষণায় ইস্টার্ন কান্ট্রিগুলোকে অসভ্য, যুক্তিহীন, রহস্যময় এবং পিছিয়ে পড়া হিসেবে দেখিয়েছে। তো এটা করা হয়েছে এই উদ্দেশ্যে যে প্রাচ্যের দেশগুলো, মানে এই যে ইস্টার্ন কান্ট্রিগুলো, নিজেরা যাতে নিজেদের শাসন করতে অক্ষম, তাই যেন তারা এসে তাদেরকে শাসন করেছিল। মানে তাদের এসে এদেরকে শাসন করাটা জরুরি ছিল, এই উদ্দেশ্যে যেন দেখিয়েছে। এই উদ্দেশ্যে তারা এটা উপস্থাপন করে। আর ওরিয়েন্ট কি? ওরিয়েন্ট হচ্ছে একটা ওয়েস্টার্ন কনস্ট্রাকশন। সেইডের মতে ওরিয়েন্ট বা প্রাচ্য বলে বাস্তবে কোনো জিনিস কিন্তু নেই। আসলে এই ওয়েস্টার্নরা নিজস্ব কল্পনায় এটাকে তৈরি করেছে, একটা ধারণা, অ্যাবস্ট্রাক্ট। তারা নিজেদেরকে সভ্য এবং উন্নত প্রমাণের জন্য প্রাচ্যকে একটা বিপরীতে, মানে তাদের বিপরীতে অসভ্য হিসেবে দাঁড় করিয়েছে যেন। এগুলো নিয়ে আলোচনা করা হয় এই ওরিয়েন্টালিজম দৃষ্টিভঙ্গিতে। ওরিয়েন্টালিজম বলে তিনি তার বিখ্যাত ওয়ার্ক 1978-এ এনেছিলেন, যেটা ছিল এই ওরিয়েন্টালিজম তত্ত্বের ভিত্তি বা থিওরির ভিত্তি। এই বইতে তিনি সেই প্রাচ্য সম্পর্কে পশ্চিমাদের সেই অধিকাংশ জ্ঞানী যে বস্তুনিষ্ঠ নয়, বরং সেগুলো এক ধরনের রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, সেটা দেখিয়েছেন। তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আমাদের সম্পর্কে তারা ভুল প্রচার করে, সেটাই তিনি বলেছেন। আর আমরা দেখতে পাচ্ছি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, যেটা 1993-তে এসেছিল। এখানে তিনি পরোক্ষভাবে সাম্রাজ্যবাদকে সমর্থন করেছিলেন। তিনি কি বলেছিলেন? না, সংস্কৃতি এবং শিল্পকলা বিনোদন নয়, বরং এগুলো সাম্রাজ্য বিস্তারের একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। কারণ আমরা জানি তিনি আমাদেরকে শিখিয়েছেন জ্ঞানই হচ্ছে ক্ষমতা, নলেজ ইজ পাওয়ার, তাই না? যারা আমাদের সম্পর্কে ইতিহাস লেখে তারা মূলত আমাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা পায়, কারণ ইতিহাস পড়ে আমরা সেরকমই নিজেদেরকে গড়ে তুলছি। তাহলে কি তাদের মতো করে গড়ে তুলছি, তাহলে তারা ইনডাইরেক্টলি ক্ষমতাই পেলো আমাদের ওপরে। তাই আমাদের উচিত নিজেদের সঠিক পরিচয় পেতে হলে সেই ওয়েস্টার্নদের তৈরি করা সেই মিথ্যে ছবি বা কুসংস্কারগুলো ভেঙে ফেলা। বোঝা গেছে? এছাড়াও আমরা কভারিং ইসলাম দেখতে পাই 1981-এ, মিডিয়া মিসরিপ্রেজেন্টস ইসলাম। এই বইটাতে সেইড কিভাবে সংবাদ মাধ্যম ইসলাম বা মুসলিম বিশ্বকে উপস্থাপন করে সেটা দেখিয়েছেন। মানে সেইড এখানে দেখিয়েছেন যে ওয়েস্টার্ন টেলিভিশন, রেডিও এবং নিউজ পেপারগুলো ইসলামকে একটা বৈচিত্র্যময় ধর্মের পরিবর্তে ইসলামকে একটা হুমকি বা ভীতিজনক ধর্ম হিসেবে তুলে ধরেছেন। কিন্তু ইসলাম একটা নাকি
বৈচিত্র্যময় ধর্ম, কিন্তু এই মিডিয়ারা তাকে নেতিবাচক বা উগ্রবাদী হিসেবে সবসময় প্রচার করছে, যাতে তাদের রাজনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা হয়। একেই বলা হচ্ছে মিডিয়ার মাধ্যমে কোনো সংস্কৃতিকে ভুলভাবে উপস্থাপন করা। আর আমরা বিগিনিংস দেখতে পাই তার 1975 ডিফারেন্স বিটুইন অরিজিন অ্যান্ড উৎপত্তি বনাম আরম্ভ। দেখো, অরিজিন হচ্ছে উৎপত্তি, তো সেটের মতে উৎপত্তি হচ্ছে কোনো কিছুর অলৌকিক এবং ঈশ্বর প্রদত্ত শুরু, যেটাকে পরিবর্তন করা যায় না। অন্যদিকে বিগিনিং যে শুরু, এটা মানুষের সচেতন এবং বুদ্ধিগত একটা পদক্ষেপ। আমরা যখন কোনো সাহিত্য বা ইতিহাস পড়া শুরু করি, আমরা কোন দৃষ্টিকোণ থেকে সেটা শুরু করছি, সেটাই হচ্ছে বিগিনিং। এবং এটা কিন্তু মানুষের নিজস্ব চিন্তার উপরে নির্ভর করে। অরিজিন যেটা মানুষের উপরে নির্ভর করে না, সেটা ঈশ্বর প্রদত্ত। বিগিনিংটা কিন্তু মানুষের নিজস্ব চিন্তার উপরে নির্ভর করে। তাহলে সেডের অত্যন্ত তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পাচ্ছি। ওয়েস্টার্ন ডিসকোর্স ডমিনেটস ইস্ট, নলেজ ইকুয়াল টু পাওয়ার, কালচার লিঙ্কড উইথ ইম্পেরিয়ালিজম, তাই না? ডিসকোর্স মানে তিনি বলেছেন নির্দিষ্ট বিষয়ে কথা বলার বা চিন্তা করার পদ্ধতি। তো ওয়েস্টার্নরা এমন একটা আলোচনার কাঠামো বা স্ট্রাকচার তৈরি করেছে, যেখানে এই যে ইস্টার্ন বা প্রাচ্যের দেশগুলো সবসময় নিজেদেরকে নিচু বা অজ্ঞ হিসেবে যেন সেখানে দেখতে পায়, এটা যেন প্রমাণিত হয়ে গেছে। আর জ্ঞান ইকুয়াল টু ক্ষমতা তিনি বলেছেন। ফরাসি দার্শনিক মিশেল ফুকোর ধারণার সাথে মিল রেখে তিনি এটাই বলেছেন যে জ্ঞান এবং ক্ষমতা একে অপরের পরিপূরক। ওয়েস্টার্নরা ইস্টার্নদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস নিয়ে গবেষণা এবং জ্ঞান অর্জন করছে, ফলে তারা সেই জাতিগুলোর ওপরে নিয়ন্ত্রণ বা ক্ষমতা লাভ করছে। আর কি, আমরা যে ভাবি যে সাহিত্য এবং সংস্কৃতি কেবল আনন্দের জন্য, তা কিন্তু মোটেও নয়। কারণ সেট দেখিয়েছেন যে বড় বড় ইংরেজি উপন্যাস বা শিল্পকর্ম অনেক সময় পরোক্ষভাবে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজমকে কিন্তু সাপোর্ট করছে। তো কালচার এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে মানুষের কাছে বিদেশি শাসনকে স্বাভাবিক বা ভালো মনে করা হচ্ছে। তাই কালচার লিঙ্কড উইথ ইম্পেরিয়ালিজম এখানে বলা হয়েছে। বোঝা গেছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, যার কি কনসেপ্ট ছিল? সাব অল্টার্ন, প্রান্তিক মানুষ। সাবঅল্টার্ন শব্দটা তিনি ইটালীয় ফিলসফার অ্যান্টোনিও গ্রামসির থেকে নিয়েছিলেন। তবে এই পোস্ট কলোনিয়ালিজমে এর একটা বিশেষ অর্থ তিনি দিয়েছেন। কারা সাবঅল্টার্ন? সাবঅল্টার্ন বলতে সমাজের সেই সমস্ত মানুষকে বোঝায় যারা ক্ষমতার স্ট্রাকচারের বাইরে, একদম যাদের হাতে কোনো ক্ষমতা নেই, যারা কেবলই শোষিত, সমাজের মূলধারা থেকে অনেকটাই দূরে। সমাজের যে মেন স্ট্রিম, তাতে এদের কোনো স্থান নেই, এদের লেখা নেই, এদের কণ্ঠ নেই, প্রতিবাদ নেই। অত্যন্ত দরিদ্র কৃষক, আদিবাসী জনগোষ্ঠী, অনুন্নত দেশের একদম প্রান্তিক মানুষেরা, নারীরা এই সাবঅল্টার্নের ক্যাটাগরিতে পড়ছে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের গুরুত্বপূর্ণ কাজ ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, যেটা 1983-তে এসেছিল, আমরা দেখেছি, তাই না? এখানে তিনি বিতর্কিত অনেক কথা বলেছেন, কিন্তু গভীর সেই কথাগুলো। তিনি বলেছেন সাবঅল্টার্নরা যদি কথা বলে তবুও তারা আসলে কথা বলতে পারে না। কেন? কারণ সমাজ এবং রাষ্ট্রের ভাষা এবং নিয়মগুলো কারা তৈরি করেছে? শিক্ষিত শ্রেণী, শক্তিশালী শ্রেণী, তাই না? তো একজন এই ধরনের সাবঅল্টার্ন মানুষ যখন তার কষ্টের কথা বলছে, তখন শিক্ষিত সমাজ তা নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করছে, ফলে সেই মানুষের আসল কথাটাই তো হারিয়ে যাচ্ছে। তিনি ভারতের সেই সতীদাহ প্রথার উদাহরণ দিয়েছিলেন, যে কিভাবে হিন্দু পুরুষতন্ত্র এবং ব্রিটিশ আইন উভয়ই সতী হওয়া নারীর নিজস্ব ইচ্ছার কথা না শুনে নিজেদের আইন চাপিয়ে দিয়েছিল। এছাড়াও আমরা তার ক্রিটিক অফ পোস্ট কলোনিয়ালিজম দেখতে পাই 1999-এ। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ তার একটা বই। এখানে তিনি ওয়েস্টার্ন ফিলসফি অনেক সময় যে ইস্টার্ন মানুষকে ঠিক মতো বুঝতে পারেনি বা তাদেরকে নিচু করে দেখছে, সেই নিয়ে আলোচনা করেছেন। কান্ট, হেগেল, মার্কসের সেই ফিলসফিগুলো নিয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে এই পোস্ট কলোনিয়ালিজম পড়াশোনা অনেক সময় কেবলই উচ্চবিত্ত বা এলিট সোসাইটির বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে গরিব মানুষদের তো কোনো পাত্তাই নেই, তারা তো এইসব বিষয়ে ভাবতেই পারে না, তাদের কোনো অবদানই নেই এক্ষেত্রে, তাদের কথা এক্ষেত্রে উপেক্ষিত আছে। তাহলে এই দুটো তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক আমরা বুঝতে পারছি। তিনি আমাদেরকে প্রশ্ন করতে শিখিয়েছেন যে আমরা যখন গরিব সাবঅল্টার্ন মানুষের অধিকার নিয়ে কথা বলি, আমরা কি সত্যি তাদেরই কথা বলছি, নাকি আমরা তাদের ওপরে আমাদেরই নিজস্ব চিন্তাগুলোকে চাপিয়ে দিচ্ছি? সেটাই তিনি বলতে শিখিয়েছেন আমাদেরকে, যে সত্যি কি শুনছি নাকি নিজেদেরটা চাপাচ্ছি। সাবঅল্টার্নদের জন্য কথা বলার যে
বড় একটা কাজ তাদের সেই পরিবেশটা তৈরি করে দেওয়া, যাতে তারা এসে নিজেদের কথা নিজেরাই বলতে পারে, এই বিষয়ে তিনি বলেছেন। এরপরে আমরা বিখ্যাত থিওরিস্ট হোমিকে ভাবাকে পাবো, যার কি কনসেপ্ট হিসেবে হাইব্রিডিটি, মিমিক্রি এবং থার্ড স্পেস আমরা দেখতে পাই। হাইব্রিডিটি আলোচনা করলাম যে দুটো আলাদা আলাদা সংস্কৃতি যখন একত্রে মিলিত হয়ে একটা নতুন সংস্কৃতির জন্ম দেয়, সেটা হাইব্রিড, ঠিক আছে। আর মিমিক্রি কি? মিমিক্রি হচ্ছে অনুকরণ। যখন এই যে কলোনিয়ালিজম হচ্ছে, তো এই যে উপনিবেশকারীদের ভাষা, পোশাক, চালচলন, আচরণ, এই সমস্ত কিছু নকল করার একটা চেষ্টা হচ্ছে শোষিত মানুষদের দ্বারা। তারা মনে করছে তারাই শ্রেষ্ঠ, নকল করতে চাইছে, তাই না? কিন্তু ভাবা মনে করছে এই নকল করা বা অনুকরণ কখনোই নিখুঁত হতে পারে না, মানে প্রায় একই রকম কিন্তু এক নয়, একটু পার্থক্য তো থাকবেই। তো এই যে ব্যাপারটা পুরো একরকম হচ্ছে না অনুকরণটা, এর ফলে কি হচ্ছে? যারা নকল করছে তাদের মধ্যে ভয় বা অস্বস্তি তৈরি করছে এটা, তাই না? এটা শোষকদেরকে বিদ্রুপ করার বা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার একটা মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। আর থার্ড স্পেস কি? থার্ড স্পেস হচ্ছে সেই স্পেস বা স্থান যেখানে দুটো আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে একটা আদান প্রদান ঘটে। মানে এই যে দুটো কালচার মিলিত হয়ে এর কিছু সাংস্কৃতিক গুণাবলী, ওর কিছু সাংস্কৃতিক গুণাবলী গিয়ে একটা হাইব্রিড কালচার হলো, এই যে স্পেসটা, এটাকেই বলা হচ্ছে থার্ড স্পেস, যেটাই দুটোর সমস্ত জিনিস এর কিছুটা ওর কিছুটা মিলিত হলো, সেই জায়গাটা বা স্পেসটাকে বলা হচ্ছে থার্ড স্পেস। এই নতুন পরিচয়ের জন্ম হয়, মানে এই হাইব্রিডিটির জন্ম সবসময় কিন্তু এই থার্ড স্পেসে হয়, সেটাই বোঝাতে চেয়েছেন। ভাবার মতে এই স্থানেই নির্দিষ্ট কোনো ঐতিহ্যের বাধ্যবাধকতা ভেঙে নতুনভাবে মানুষের চিন্তা করার সুযোগ তৈরি হয়। ইম্পর্টেন্ট ওয়ার্ক বললে আমরা তার পাবো দ্য লোকেশন অফ কালচার। এছাড়াও আমরা তার অফ মিমিক্রি অ্যান্ড ম্যান, এটাও দেখতে পাই। এছাড়া আমরা তার কি আইডিয়াস এর মধ্যে মিমিক্রি পাবো, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম, অলমোস্ট দ্য সেম বাট নট কোয়াইট। মানে যেখানে মিমিক্রি করা হচ্ছে, অনুকরণ মানে কি আসলটার মতোই কিন্তু পুরোটা নয়। থ্রেটেন্স কলোনিয়াল অথরিটি, অবশ্যই। হাইব্রিডিটি, মিক্সিং অফ কালচার্স, ব্রেক্স ফিক্সড আইডেন্টিটি। আর কি? থার্ড স্পেস, ইন বিটুইন কালচারাল স্পেস, প্রডিউসেস নিউ মিনিংস। এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ সমস্ত ধারণা। এরপরে আমরা নিউগি ওয়া থিয়ঙ্গোকে পাবো, যার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে ডিকলোনাইজিং দ্য মাইন্ড, যেটা এসেছিল 1986-এ। দেখো, নিউগি ওয়া থিয়ঙ্গো কেনিয়ার একজন বিখ্যাত লেখক এবং পোস্ট কলোনিয়ালিজম থিঙ্কার হিসেবে আমরা তাকে জানি, অত্যন্ত প্রভাবশালী। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিকলোনাইজিং দ্য মাইন্ড, 1986। তার এই বইটাকে আমরা এই পোস্ট কলোনিয়ালিজমের ভিত্তি বলতে পারি। এটা তার শেষ বই যেখানে তিনি ইংরেজিতে লিখেছিলেন, কারণ এরপর থেকে তিনি তার মাতৃভাষা গিকিউ, GIKUYU, গিকিউ ভাষাতে লেখা শুরু করেন। এবং এই বইটার মূল উদ্দেশ্য হচ্ছে আফ্রিকান লেখকদের তাদের নিজস্ব ভাষায় লিখতে উৎসাহিত করা। এবং তার কি আইডিয়াজের মধ্যে আমরা কি পাই? ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু টুল অফ কলোনিয়াল ডমিনেশন। অবশ্যই, ভাষা তো ঔপনিবেশিক আধিপত্যের হাতিয়ারই তো, তাই না? ভাষা কেবল তো যোগাযোগের মাধ্যম নয়, একটা জাতির সংস্কৃতি, ইতিহাস এবং অভিজ্ঞতার বাহক। কোনো ঔপনিবেশিক শক্তি যখন তাদের ভাষা চাপিয়ে দেয়, তখন তারা আসলে সেই জাতির নিজস্ব সংস্কৃতিকে হীনমন্যতায় ভোগায়, কারণ মানুষ নিজের ভাষার বদলে শোষকের ভাষাটাকে উন্নত মনে করছে, তাই না? তখনই মানসিকভাবে সে সেই শাসিত শ্রেণীর অধীনেই থেকে যায়। তো নিউগি মনে করছেন বিদেশি ভাষার শিক্ষা শিশুদের তাদের পরিবার এবং সমাজ থেকে মানসিকভাবে কিন্তু বিচ্ছিন্ন করে তোলে। নিড টু রিক্লেইম নেটিভ ল্যাঙ্গুয়েজ, সবারই উচিত সবার নেটিভ ল্যাঙ্গুয়েজকে পুনরায় প্রতিস্থাপিত করা বা পুনরায় সেটাকে শেখা, পুনরায় সেটাকে ফিরিয়ে আনা মূল স্রোত। প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন একজন ব্যক্তি নিজের ভাষায় গল্প বলতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে। তিনি ইংরেজি ভাষাকে ত্যাগের ডাক দিয়েছিলেন, কারণ ইংরেজি ভাষা আধিপত্যের কারণ, ঠিক আছে? আফ্রিকার মানুষের ওপরে মানসিক আধিপত্য বজায় রাখার একটি পথ ছিল সেটা, তাই তিনি সেটাকে ত্যাগ করার কথা বলেছিলেন। এরপরে আমরা আইমে সেজারকে দেখতে পাবো, যার একটা কি কনসেপ্ট ছিল? নেগ্রিটিউড। দেখো, আইমে সেজার নেগ্রিটিউড মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। তিনি ক্যারিবিয়ান দ্বীপের মার্তিনিকের একজন বিখ্যাত কবি ছিলেন, নাট্যকারও ছিলেন এবং রাজনীতিবিদও ছিলেন। এবং 1930-র দশকে তিনি প্যারিসে পড়াশোনা করার সময় লিওপোল্ড সেদার সেঙ্ঘর এবং লিও দামাসের সাথে মিলিত হয়ে এই নেগ্রিটিউড যে মুভমেন্ট,
এই মুভমেন্টের সূচনা করেন। নেগ্রিটিউড কি? দেখো, নেগ্রিটিউড হচ্ছে একটা আন্দোলন বা মুভমেন্ট টাইপের সাহিত্যিক এবং আদর্শিক মুভমেন্ট, যেখানে কালো মানুষের আইডেন্টিটি বা আত্মপরিচয় এবং সংস্কৃতির জয়গান গাওয়ার কথা বলা হয়েছিল। মানে কৃষ্ণ বা কৃষ্ণাঙ্গ বর্ণ বা কালো হিসেবে গর্ববোধ করা এবং নিজেদের ইতিহাস এবং সংস্কৃতিকে নতুন করে আবিষ্কার করার একটা প্রক্রিয়া এটা। সেই ঔপনিবেশিক শাসন এবং বর্ণবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ছিল এটা। দেখো, কি আইডিয়াস রিয়াকশন এগেনস্ট ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ বা একটা প্রতিক্রিয়া ছিল এটা। বোঝা গেছে? কারণ ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা চাইতো এই কালো চামড়ার মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতি ভুলে পুরোপুরি ফ্রেঞ্চ বা ইউরোপীয় আদব কায়দা যেন গ্রহণ করুক। তো নেগ্রিটিউড এই যে জোরপূর্বক সাদা হওয়ার প্রচেষ্টাকেই প্রত্যাখ্যান করে ব্যর্থ করার চেষ্টা করে। দেখো, ইউরোপিয়ান সংস্কৃতিকে সভ্য এবং আফ্রিকান সংস্কৃতিকে বর্বর বলার একটা ধারণা প্রচলিত ছিল। তো সেজার তার লেখনীর মাধ্যমে সেই ধারণাটাকেই যেন চ্যালেঞ্জ করলেন, কারণ তিনি মনে করতেন কালো চামড়ার মানুষদের উচিত তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য এবং আফ্রিকান শেকড়কে সম্মানের সাথে গ্রহণ করা এবং ইউরোপের এই যে আধিপত্যের কারণে যেটা উপদমিত ছিল সেটাকে পুনরায় আবার তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। তো এই যে মুভমেন্ট, এই নেগ্রিটিউড কৃষ্ণাঙ্গদের নিজেদের চোখ দিয়ে নিজেদেরকে দেখার একটা প্রয়াস ছিল। বোঝা গেছে? এরপরে আমরা লীলা গান্ধীকে পাবো, তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক পাবো অ্যাফেক্টিভ কমিউনিটিস, এবং তার কি আইডিয়া বলতে আমরা লিঙ্কস বিটুইন কলোনাইজার অ্যান্ড কলোনাইজ বিয়ন্ড পলিটিক্স দেখতে পাবো। দেখো, লীলা গান্ধী একজন বিখ্যাত পোস্ট কলোনিয়ালিস্ট থিওরিস্ট এবং তিনি মহাত্মা গান্ধীর প্রপৌত্রী ছিলেন, মানে তার গ্র্যান্ড চিলড্রেনের ডটার ছিলেন। এই অ্যাফেক্টিভ কমিউনিটিস, এখানে তিনি দেখিয়েছেন যে সাম্রাজ্যবাদের যুগে ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে এমন কিছু বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল যা রাজনীতির ঊর্ধ্বে ছিল। তিনি শোষক এবং শোষিতদের মধ্যে এমন এক মানবিক এবং সেই অ্যাফেক্টিভ সম্পর্কের কথা বলেছেন যেটা তৎকালীন কঠোর রাজনৈতিক বিভাজনকে অতিক্রম করেছিল। তিনি অস্কার ওয়াইল্ড, মীরা আলফাসা এবং এডওয়ার্ড কার্পেন্টারের মতো সমস্ত ব্যক্তিত্বদের কথা উল্লেখ করেছেন যারা সাম্রাজ্যবাদের বিরোধিতা করে ভারতীয় সংস্কৃতির সাথে একাত্ম হয়েছিলেন। এছাড়াও আমরা আশিস নন্দীকে দেখতে পাবো, যার গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা পাবো টুয়ার্ডস আ থার্ড ওয়ার্ল্ড ইউটোপিয়া, আ নিউ কসমোপলিটানিজম। ভারতীয় একজন বিখ্যাত স্কলার আশিস নন্দী, পোস্ট কলোনিয়াল স্কলার বলতে পারি আমরা। দেখো, টুয়ার্ডস আ থার্ড ওয়ার্ল্ড ইউটোপিয়াতে আমরা দেখতে পাই যে নন্দী তৃতীয় বিশ্বের যে দেশগুলোর জন্য এখানে একটা আদর্শ ভবিষ্যতের রূপরেখা দিয়েছেন। উন্নয়ন বা অগ্রগতির জন্য আমাদের কেবলই সেই ওয়েস্টার্ন মডেল অনুসরণ করা উচিত নয়, বরং এই যে শোষিত এবং নিপীড়িত দেশগুলোর উচিত তাদের নিজস্ব একটা ইতিহাস এবং মূল্যবোধের ভিত্তিতে একটা নতুন ধরনের সমাজ গড়ে তোলা বা কল্পনা করা। আর নিউ কসমোপলিটানিজমে তিনি কি বলেছেন? এখানে তিনি, দেখো, কসমোপলিটানিজম বলতে বিশ্বজনীনতা, মানে সেই যে পশ্চিমা ধাঁচের জীবনযাত্রাকে বোঝানো হচ্ছে এখানে। তো নন্দী এর প্রতিবাদ করে নতুন একটা বিশ্বজনীনতার কথা বলেছেন। মানে তিনি বলতে চেয়েছেন যে একজন মানুষ নিজের শেকড় এবং সংস্কৃতির প্রতি অনুগত থেকেও কিন্তু বিশ্বের নাগরিক হতে পারে। তো এমন একটা বিশ্বকে এক্ষেত্রে বোঝানো হচ্ছে যেখানে ওয়েস্টার্ন সংস্কৃতির আধিপত্য থাকবে না, বরং সব সংস্কৃতি যেন সমান মর্যাদা পাবে, সেই সব ধর্ম সমান সেকুলারিজমের একটা ধারণার মতো। ঠিক আছে? যেখানে পশ্চিমা সংস্কৃতির কোনো আধিপত্য যেন থাকবে না। তাহলে তার দর্শনের দুটি প্রধান স্তম্ভ আমরা যেন পেলাম, কি? অল্টারনেটিভ মডার্নিটি, ক্রিটিক্স অফ ওয়েস্টার্ন ডমিন্যান্স, তাই না? দেখো, ইউরোপীয়রা প্রচার করেছিল যে আধুনিক হওয়া মানেই ইউরোপীয়দের মতো পোশাক পরা, তাদের ভাষায় কথা বলা, তাদের মতো চিন্তা করা। কিন্তু আশিস নন্দী ধারণাটাকে মানেননি। তিনি বলেছেন যে আধুনিক হওয়ার জন্য তো আর নিজের ঐতিহ্য ত্যাগ করার প্রয়োজন নেই, তাই না? তো এই প্রাচ্যের দেশগুলোর নিজস্ব আধ্যাত্মিকতা ঐতিহ্যের সাথে নিজেদেরকে মিলিয়ে নেওয়া উচিত। মানে প্রাচ্যের দেশগুলো তাদের নিজস্ব আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যকে সাথে নিয়ে একটা বিকল্প আধুনিকতা তৈরি করতে পারে, এটাই তিনি বলেছেন। আর এই যে ওয়েস্টার্ন ডমিনেন্স, দেখো, এই যে কলোনিয়ালিজম কেবল যে রাজনৈতিক অর্থনৈতিক শোষণ তা তো নয়, সেটা আমরা জানি, তাই না? মানুষের মনস্তাত্ত্বিক দখলও ছিল, তারা মানুষের সাইকোলজিক্যাল দিকটার উপরে প্রভাব ফেলেছিল। তো তিনি এখানে সেটারই সমালোচনা করে বলেছেন যে এই যে ওয়েস্টার্ন শিক্ষা বিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ হিসেবে চাপিয়ে দিয়ে আমাদের নিজেদের সংস্কৃতিকে পিছিয়ে পড়া সংস্কৃতি বা অন্ধবিশ্বাস হিসেবে গণ্য করতে এখানে শেখানো হচ্ছে আমাদেরকে। তো তিনি এই যে মানসিক দাসত্ব, এটা থেকে যেন মুক্তির ডাক দিয়েছেন, তাই না? মানে তিনি
ওয়েস্টার্ন বা পশ্চিমের অন্ধ অনুকরণ না করে নিজেদের পরিচয় এবং সংস্কৃতির ভিত্তিতে বিশ্বকে দেখার কথা বলেছেন। তো এই সমস্তই হচ্ছে তার দর্শনের মূল ভিত। তাহলে এই অংশে আমরা পোস্ট কলোনিয়ালিজমের মেজর থিঙ্কার্স এবং তাদের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করলাম, তাদের গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করলাম। এডওয়ার্ড সেইড, ফ্রান্স ফ্যানন, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, হোমিকে ভাবা, নিউগি ওয়া থিয়ঙ্গ, এইমে সিজার, লীলা গান্ধী, আশিস নন্দী প্রমুখ গুরুত্বপূর্ণ সমস্ত থিওরিস্টদেরকে নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই অংশটা সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমের আজকের পার্টটা তাহলে এখানেই শেষ করছি। এর পরের অংশে আমরা পোস্ট কলোনিয়ালিজমের কি থিওরিটিক্যাল ইনফ্লুয়েন্সেস এবং ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল আইডিয়াসগুলো নিয়ে আলোচনা করব। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।